অবশেষে আমেরিকা অফিসিয়ালি ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যোগ দিল। বাই যোগ দেওয়া আসলে যেটা হলো সেটা হচ্ছে আমেরিকা মূলত 30টির মতন টমাহক ক্রুজ মিসাইল ছুড়ে মেরেছেন এবং ইউ একটা খুবই দুর্ভেদ্য ইরানের নিউক্লিয়ার সাইট ছিল, যেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, আপনারা জেনে থাকবেন, ফোর্ডোতে। সেইখানে 100 ফিটেরও বেশি গভীরে তাদের স্থাপনাগুলো ছিল, যেটা একমাত্র আমেরিকারই সক্ষমতা আছে বা অফিসিয়ালি আমেরিকারই সক্ষমতা আছে যারা এটাতে আঘাত করতে পারত। তাই আজকে হঠাৎ করে আমেরিকার B-2 বম্বারগুলো গিয়ে ওইখানে বোমা ড্রপ করে দিয়ে এসে 3টি স্থাপনায় ধ্বংস করে ফেলে। এবং B-2 বম্বারগুলো আসলে কেন দরকার এবং কেন হচ্ছে এই প্লেনগুলা দেখতে এমন অদ্ভুত অথবা কিভাবে এরা কাজ করে সে বিষয়ে হয়তো আপনারা টুকটাক অলরেডি জেনে ফেলছেন। তারপর আমি একটু টাচ করে যাব কিছু অন্যান্য প্রশ্ন নিয়ে, যেগুলো সম্পূরক প্রশ্ন বলে আমার মনে হয়। প্রথমত আমার নিজেরই আগ্রহ ছিল কয়েকদিন আগে যখন আমি খেয়াল করলাম যে ইরানের এয়ার স্পেসে ইসরায়েলের প্লেনগুলা রিফুয়েলিং করতেছে। তো আমার একটু জানার আগ্রহ ছিল যে কিভাবে আকাশের মধ্যে প্লেনরা নতুন করে তেল নিতে পারে, কারণ তেল নেওয়া তো ইটসেলফ একটা প্যারার কাজ। সেটা আবার জেট প্লেন আকাশে উঠতেছে, এটা তো এত ফাইজলামির ঘটনা না যে প্রচণ্ড গতি, বাতাসের প্রচণ্ড রকমের বেগ এবং সবসময়ই বাতাস অনেক আনপ্রেডিক্টেবল থাকার কথা। তখন আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এই প্লেনগুলা আকাশে থাকা অবস্থায় যেভাবে নিতে পারে তেল, সেটা দুই রকম আছে। একটা হচ্ছে বুম মেথড আর একটা হচ্ছে প্রোব অ্যান্ড ড্রোগ মেথড। তো ঘটনা হচ্ছে যে বুম মেথডে কী করা হয়, একজন বুম অপারেটর যে প্লেনটা তেল দেবে সেই প্লেনটাতে বসে বসে উনি বুম অপারেট করেন, যেটা একটা বুম উঠানামা করতে পারে, এবং সেই বুমটা দিয়ে তারা পরের যে প্লেনটাকে তেল দেওয়া হচ্ছে ওই প্লেনটার কাছে একদম ফুয়েল যেখান থেকে ওরা নেবে ওই জায়গাতে ওরা বুম দিয়ে একটা নজল ঢুকাই দেন এবং তারপরে তেল দেন আর কি। নেটোর বেশিরভাগ এরকম প্লেনের যে সেনাবাহিনী আকাশ বাহিনী আছে তারা এইভাবে অনেক সময় প্লেন নিয়ে থাকে। সম্ভবত আমেরিকা ব্যবহার করে প্রোব অ্যান্ড ড্রোগ মেথড। প্রোব অ্যান্ড ড্রোগ মেথডের ক্ষেত্রে কী ঘটে, যে একটা ড্রোগ থাকে যেটা ছাতার মতো দেখতে, উল্টানো ছাতার মতন, সেটা যে প্লেনটা তেল দিচ্ছে তার কাছ থেকে বেরিয়ে আসে এবং ওইটা আসলে বাতাসে যাতে খুব একটা নড়তে না পারে সেই ব্যবস্থা করা হয় আর কি ওটাতে। এবং অন্য প্লেনটা তখন ওইটাকে তাদের ইনজেক্টরের ওখানে আটকায় নিয়ে সে তেল নিতে পারে। এতে করে কি হয়, ধরা যাক যে একটা ফাইটার প্লেন, যখন আমি একদম ছোটো ছিলাম আমার প্রথম খেলা গেমগুলোর মধ্যে একটা হচ্ছে MiG-29, যেটা নভোলজিক্যাল একটা গেম ছিল, যারা এই ডেল্টা ফোর্স গেমটা বানাইছে। এবং ওই গেমটা জাস্ট ডেল্টা ফোর্স 1-এর ঠিক আগ মুহূর্তে ছাড়া হয়েছিল, তাই ওই MiG-29 গেমটার একটা অপশন ছিল যে প্লে ডেল্টা ফোর্স ডেমো। তো আমি তো ছোটো ছিলাম, বুঝতাম না যে ডেমো অ্যাকচুয়ালি গেমটার নামের অংশ না, এটা অ্যাকচুয়ালি একটা ডেমো। আমি মনে করতাম যে ডেল্টা ফোর্স ডেমোই হচ্ছে গেমটার নাম। পরে খেয়াল করলাম যে আসলে তো একটা মিশনের পরে খেলা যাচ্ছে না, কিন্তু এটা আমার পছন্দের একটা গেম ছিল। সেই 1999-এর এটা আমি পেয়েছিলাম, তখন ডিস্ক দিয়ে খেলতে হতো আর কি। তো MiG-29 ফালক্রাম গেমটা ছিল হচ্ছে নভোলজিক্যাল একটা MiG-29 ভিত্তিক গেম, যেখানে আপনাকে MiG-29-এর পাইলট হয়ে খেলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে গ্রাউন্ড টু এয়ার টু গ্রাউন্ডের পাশাপাশি এয়ার টু এয়ার অ্যাটাকও করতে হবে। অনেক সময় ওটা ল্যান্ড করা জরুরি ছিল না, আপনার মিশন অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেলে আপনি জিতে গেলেন আর কি।
কিন্তু আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে যখন আমরা ফ্লাই করতাম তখন আমরা জিরোতে চালাতাম, জিনিসটা ব্যাক স্পেস দিয়ে চালাতাম, সরি, মানে 1 2 3 4 5 6 7 8 9 0 ব্যাক স্পেস, এইগুলো ছিল হচ্ছে ফুয়েল কতটুকু আপনি ব্যবহার করবেন। সো ব্যাক স্পেস হচ্ছে মানে 100% ক্যাপাসিটিতে ইঞ্জিন চালাবো, যেটা আমরা টেক অফের সময় চালাতাম। টেক অফের সময় আমরা ব্যাক স্পেস দিতাম, তাহলে পুরা পিছন থেকে আমাদের আগুনের ফুলকির মতন বেরোচ্ছে, ওভাবে আমরা যে প্লেনটা উড়াইতে পারতাম। আকাশে ওঠার পরে সাধারণত আমরা ওই ব্যাক স্পেসটাকে দিয়েই চালাতাম, ভাবতাম ভালোই তো, প্লেন তো আকাশে ভালোই উঠতেছে, খারাপ কি, ভালোই লাগতেছে, শব্দ হচ্ছে, গুম গুম হচ্ছে, প্রচণ্ড বাতাসের শব্দ, প্রচণ্ড প্লেনের শব্দ, ভালো লাগতেছে জিনিসটা। আমি তো ছোট, এখনো পিচ্ছি আমি। সো তারপর খেয়াল করতাম কি যে কিছুক্ষণ উড়ার পরে প্লেনের তেল শেষ হয়ে যায়। প্লেন হচ্ছে তারপরে কিছুক্ষণ প্রথমে হচ্ছে দুইটা ইঞ্জিন কান্নাকাটি করে, ট্যাঁ 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 করে আমাকে বিভিন্ন ধরনের রিডিং দেয়। এরপর একটা সময় প্লেন উঠতে পারে না, দাপ করে পড়ে যায়। প্রথমে আস্তে আস্তে পরে, তারপর পুরো ঘুরতে ঘুরতে পরে। সো ক্র্যাশ করি আর কি। তো পরে বুঝতে পারলাম যে আমাকে প্লেন উড়ে যাওয়ার পরে আমি যেটা করতাম, আমরা আস্তে 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 আমাদের সাথে আবার একটা ফ্রেন্ডলি প্লেন থাকতো, F8 দিলে দেখা যায় তো ওই প্লেনটাকে, মানে আমরা একসাথে স্কোয়াড্রনে দুইটা প্লেন আর কি। আমি একটা MiG-29 চালাচ্ছি, আমার বন্ধু একটা MiG-29 চালাচ্ছে, এবং তাকে আমি চাইলে ক্যামেরায় দেখতে পেতাম। তো ক্যামেরা অন করে দেখতাম কি যে ওই শালাও বুম বাম করে উঠে আকাশে, ওঠার পরে ধাপ করে আস্তে আস্তে পাওয়ার কমাই দিয়ে পুরা অলমোস্ট 0 পাওয়ারে চলতে থাকে আকাশে, গ্লাইড করতেছে অলমোস্ট। তো আমরা শিখলাম যে ওকে, তাহলে তো আসলে ফুল থ্রটলে চালানো যাবে না প্লেন, তাহলে তেল শেষ হয়ে যাচ্ছে। তো ওইটা আমি অনেক পরে বুঝতে পারছি, তখন তো ছোটো ছিলাম, যে আসলে একটা ফাইটার জেট প্রচণ্ড মানে তেল কনজিউম করে। আমার এক্স্যাক্ট নাম্বারটা মনে নাই, ইট কুড বি অ্যাবাউট লাইক 23,000 সামথিং গ্যালন পার আওয়ার সে তেল খরচ করতে করতে যায়। এবং এই স্পিডে বা এই ধরনের যদি আপনি ক্যাপাসিটিতে আপনি তেল পরান, তাহলে থেকে একটুবার তেল শেষ হয়ে যাবে। এবং যখন মানুষজন ওই ইঞ্জিনের ক্যাপাসিটি কমায় দিয়ে উড়াচ্ছে, তখনও যে খুব আজীবন তেল থাকবে তা না। এই জন্য ফাইটার জেটকে মাঝে মাঝে বেজে ফিরে আসতে হয়, উড়ে যায়, বম টম ফেলে আবার ফিরে আসে। যেমন সম্ভবত খালেদ মোশাররফ যখন কু করতেছিলেন খন্দকার মোস্তাকের বিরুদ্ধে, তখন উনি বারবার প্লেনগুলোকে আকাশে উড়াচ্ছিলেন, প্লেনগুলোকে চক্কর দেওয়াচ্ছিলেন বঙ্গভবনের চারপাশে, সাঁই করে চক্কর টক্কর দিয়ে আবার কিছুক্ষণ পরে যে প্লেনগুলো রিফুয়েল করতেছিল, যতদূর মনে পড়ে, এটা আমি মেমোরি থেকে বলতেছি। সো প্লেনের একটা রিফুয়েলিং একটা প্রবলেম, সে কারণে আমার জানার ইচ্ছে ছিল যে কেন আসলে রিফুয়েলিংটা কেমন আকাশে করা হচ্ছে। সো এটা হচ্ছে দুইটা খুবই প্রচলিত পদ্ধতি, যে এইভাবে আকাশে থাকতে এই প্লেনকে রিফুয়েলিং করা যায়। দ্বিতীয়ত আমার আরেকটা জিনিস জানার ইচ্ছা ছিল যে B2 বম্বার যেগুলো আছে, B2 বম্বারগুলা কেমনে এত দূরে যাচ্ছে, এত দূরে গিয়ে বম্বিং করে চলে আসছে। মিডল ইস্ট তো একটা হিউজ জায়গা। দ্বিতীয়ত B2 বম্বারদের নামে অনেক ধরনের মিথ শোনা যায়, তো এগুলোর ঘটনা কি, তারা আসলে কি করতে পারে এবং কি করতে পারে না। সো B2 বম্বারগুলোর নাম হচ্ছে B2 স্পিরিট। এটা আমেরিকার একটা খুবই ইউনিক প্লেন, যেটা অন্যদের কাছে নাই, দেখতে অনেক কিউট, খুবই ছোট্ট পাখির মতন। এবং এটা নিয়ে আপনারা হয়তো কিছুদিন আগে কিছু ভাইরাল ছবি ছিল, যে কোন পাখিটার মতন করে এটাকে বানানো হয়েছে, যে খুবই স্টেলথ, শব্দ করে না। এবং শব্দ করে না মানে হচ্ছে যে কোনো ধরনের নয়েজ করে না, যেটাতে আপনি ধরতে পারবেন। এবং স্টেলথ বলতে আমরা ইদানিং যেটা বুঝি, সেটা এমন না যে কানের উপর থেকে বম বম করতে করতে চলে যাবে, সেটাও করে না বাই দ্য ওয়ে। তারা অনেক মিনিমাম শব্দই করে, যাতে আপনি রাস্তাঘাটের দ্বারায় শুনতে না পান। দ্বিতীয়ত রেডারে কোনো শব্দ করে না, অর্থাৎ আপনার রেডার ঘুরতেছে, ব্লিপ ব্লিপ করবে না রেডারে আসলে, সেটা করতেছে না। কেমনে করতেছে না? B2 বম্বার যেটা করে, তাদের পুরো ডিজাইনটা এরকম যে দেখবেন যে তার লেজ আছে বলে বোঝা যায় না, মনে হয় কি পুরোটা একটা পাখা, যেন এটা কোনো পাখা ছড়ায় রাখছে, আর কিছু নাই। দ্বিতীয়ত এই পুরা ম্যাটেরিয়ালগুলো এমনভাবে পিক করা হয় যেন সেখান থেকে খুব বেশি একটা হিট মানে বের হইতে না পারে, আপনি যাতে বুঝতে না পারেন যে হিট ম্যাপ করে যে একটা শক্তিশালী ভারী কিছু একটা আসতেছে, এগুলা ভিতরেই আটকায় রাখে। সো এভাবে স্টেলস থাকে। এবং তারপরে ব্যাপারটা কি থাকে, যেই সব জিনিসটা আপনি রেডারে ধরতে পারবেন সেগুলোকে রিফ্লেক্ট করে, সিগন্যালস এভরিথিং। এই কারণে B2 বম্বার একটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যে কারণে আপনি টেরি পাবেন না, রেডারে নাই, কোথাও নয়, কেউ নাই, কিচ্ছু নেই, হঠাৎ করে বুম করে মেরে দিয়ে চলে গেল। B2 বম্বার কেন দরকারি ছিল এটা করার জন্য? কারণ যে ধরনের বোমাগুলো ওরা ফেলতে চাচ্ছে আকাশ থেকে মাটিতে, যেগুলো 200 ফিট বা 300 ফিট গভীরে চলে যেতে পারে বিস্ফোরণ করতে করতে, সেই ধরনের পেলোড তুলে নিয়ে যাবে, তারপর জায়গার মধ্যে যে ফেলবে, এত কর্মক্ষম প্লেন পৃথিবীতে খুব একটা নাই, যেগুলো ফাইটার প্লেন। এখন প্রশ্ন আসতে পারে, এত ভটকা চোদা একটা প্লেন এত দূর উঠতেছে, এগুলো পৃথিবীর এক মাথা থেকে এক মাথার মধ্যে উড়ে যেতে পারে, ঘটনা কি? মানে এগুলো কি তেল লাগে না? তেলের কি অভাব নাই? ঘটনা হচ্ছে যে এরাও একই কাজ করে, এরাও এয়ার টু এয়ার রিফুয়েল করতে পারে। এবং এখানে থাকে এরকম কিছু উদাহরণ আছে, যেমন ধরা যাক যে কিছু প্লেন আছে যেগুলোর কাজই হচ্ছে অন্যান্য যুদ্ধ বিমানগুলোকে খাওয়াই দিয়ে আসা তেল। যেমন KC-135 বলে একটা প্লেন আছে, যার কাজই হচ্ছে যে
গ্যাস নিয়ে মানে ফুয়েল নিয়ে জ্বালানি নিয়ে উড়ে বেড়ানো, ফাইটার জেটকে জ্বালানি খাওয়ায় আবার বেসে ফিরে আসা। তারপর KC-46 নামের এরকম প্লেন আছে যেগুলো এই কাজই করে আর কি। তো এই কারণে ইউ-2 স্পিরিট বম্বারগুলোকে নিয়ে প্রচণ্ড ভীতি আছে মানুষজনের মধ্যে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মেশিনস, যেগুলা খুবই চুপচাপ এসে এত শক্তিশালী এত ভারী বোমা ফেলে দিয়ে যেতে পারে, এত শক্তিশালী বোমা ফেলে যেতে পারবে যেগুলো আপনার একটা MiG-29 যদি নিয়ে ওড়ার চেষ্টা করে উঠতে পারবে না। ওকে ওকে বাঁধতে গেলে দেখা যাবে প্লেনের সমান ওজন অলমোস্ট, বা এরকম কিছু একটা হয়ে যাচ্ছে। সো এই জন্য B-2 বম্বারগুলোকে খুবই দরকার ছিল ইসরায়েলের, এবং তা না হলে তারা নিজেরা গ্রাউন্ড অপারেশন করে অথবা নিজেদের প্লেন দিয়ে বোমা মেরে টেরে সাইজ করতে করতে মানুষ ওখানে পাঠাতে অনেক সময় লাগতো, যে সময়টা ইসরায়েল নিতে চাচ্ছিল না। তো ইভেনচুয়ালি আমেরিকা এই জন্য এই যুদ্ধের মধ্যে শেষ পর্যন্ত জড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে আমার আরও একটা জিনিস জানতে ইচ্ছা করলো, যে আমি দেখলাম কি যে এই আমেরিকা জড়ায় পড়ার সাথে সাথে আমার নিউজ ফিডের মধ্যে অনেক হলকা দিয়ে উঠলো, অনেক বামপন্থী লোকজন বলা শুরু করলেন সাম্রাজ্যবাদীরা কেন এটা করতেছে, সাম্রাজ্যবাদীরা কেন তমুকটা করতে পারে, সাম্রাজ্যবাদীরা কেন অমুকটা করতে পারে। সো আমার খুব জানার ইচ্ছা হলো যে সাম্রাজ্যবাদী বলতে ওরা কি আমেরিকাকে বোঝাচ্ছে? আমি জানি এটা বোঝাচ্ছে, এবং আমেরিকাকে সাম্রাজ্যবাদী বলার একটা বিশাল চর্চা অনেক আগ থেকে আছে, এই যেসব পুরো কমিউনিজম হাবিজাবি সময় থেকে। ওটাকে কী বলে? ইম্পেরিয়ালিজম, তাই না? যে ওটা কি সাম্রাজ্যবাদী। তো আমরা কি জানি যে সাম্রাজ্যবাদী কাদেরকে বলা হয়? সাম্রাজ্যবাদী বলা হয় তাদেরকে যারা তাদের সাম্রাজ্য বিস্তার করতে চায়, তারা সংস্কৃতি দিয়ে, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে তাদের সমস্ত জিনিস, তাদের সাম্রাজ্যের, তাদের সভ্যতা সব কিছুকে চেষ্টা করে পুশ করে করে সবার মধ্যে ঢুকাই দিতে। যেমন আপনাকে যদি উদাহরণ দিই যে কেন আমেরিকা করে সাম্রাজ্যবাদী বলে, দেখেন আমেরিকান পোলাপান কী করে, টি-শার্ট পরে, প্যান্ট পরে, তাই না? মানে আমেরিকান মেয়েরা যে ড্রেস পরে, ওয়েস্টার্ন ড্রেস পরে, সেগুলোকে তারা চায়, মানে তারা চায় কি চায় না আমরা জানি না, কিন্তু আমরা দেখি কি যে বাংলাদেশের পোলাপানও তাই পড়তেছে, সৌদি আরবে পোলাপানও তাই পড়তেছে, সারা পৃথিবীর মানুষজনই তাই পড়তেছে। সো যারা সাম্রাজ্য বিরোধী তারা বলে কি, দেখেছো তারা তাদের জামা কাপড় ঢুকাই দিচ্ছে। আপনি গান শোনেন কান, আপনি গান শোনেন হচ্ছে আমেরিকান রক ব্যান্ডের, আপনি মুভি দেখেন কার, আপনি হলিউডের মুভি দেখেন। দ্যাট মিনস সাম্রাজ্যবাদী শক্তি ছড়িয়ে পড়তেছে, আপনার জীবন দখল করে ফেলতেছে, আপনারা সবাই হয়ে গেছেন আমেরিকার দালাল। আচ্ছা, ভালো কথা, মেনে নিলাম যে ওকে, কথা তো যা বলছে ইংরেজিতে বলছে কিছুটা হলো তো ঠিক বলছে। কিন্তু এখানে আমার প্রবলেমটা হচ্ছে যে যারা এরকম টাইপের বামপন্থী তারা আবার ইসলামকে বা ইসলামিস্টদেরকে মনে করে যে তাদের অ্যালাই। কেন? কারণ ইসলামিস্টরা কিন্তু ওয়েস্টার্ন জামা কাপড় পছন্দ করে না, ওয়েস্টার্ন গান পছন্দ করে না, ওয়েস্টার্ন কালচার পছন্দ করে না, রাইট? মানে ওরা ওয়েস্টার্ন যে কোনো কিছু দেখলে ওদেরও গা জ্বালা শুরু হয়ে যায়। সো মনে হয় কি বামপন্থীরা বা কমিউনিস্টরা মনে করে কি ভালোই তো, আমরাও আমেরিকার আগ্রাসন পছন্দ করি না, এরাও করে না, মনেতে হচ্ছে অ্যালাই। কিন্তু আসলে কি ওরা অ্যালাই? মানে যদি আপনি দিল থেকে বলেন যে আপনি আসলে সাম্রাজ্যবাদ বিরোধী কাজ করতে চান, সাম্রাজ্যবাদের পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চান, বা তাদের এগেনস্টে আপনার অবস্থান, রাজনৈতিক মতাদর্শ, তাহলে ইসলাম কেন আপনার অ্যালাই হইতে পারে? ইসলাম তো নিজেও একটা সাম্রাজ্যবাদ কায়েম করতে চায়। ইসলামও চায় আরবি ভাষা সব জায়গাতে ঢুকাই দিতে, কোরআন শরীফ ঢুকাই দিতে, প্রতিদিন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে, এবং মানুষজন ওই জামা কাপড়ই পরবে যেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতেন, AKA আরবের জামা কাপড়। মানুষ ওই ধরনের গান করবে বা কবিতা আবৃত্তি করবে যেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালাউ করছেন, যেমন কাওয়ালি গায় মানুষ, এই ধরনের গজল গায় যেগুলোতে মিউজিক নাই, AKA আরবি সংস্কৃতি। তো ব্যাপারটা হচ্ছে যে আরব দেশের সভ্যতা, আরব দেশের ভাষা, আরব দেশের কৃষ্টি, কালচার, ইভেন এমনটাও চেষ্টা করা হয়েছে যেটা পাকিস্তান আনফর্চুনেটলি এটার মধ্যে ঢুকে গেছে। হিন্দি ভাষাটাকেই পাকিস্তানি যেটা ফৌজদের ভাষা উর্দু, মানে উর্দি যারা পড়ে অর্থাৎ যারা আর্মি, তাদের ভাষা একটা বানানো হইলো। কীভাবে বানানো হইলো? উর্দু বলা হইলো। উর্দু তো বেসিক্যালি হিন্দি এবং আরও কিছু ভাষা আছে যেগুলোর একটা বিগ জগা খিচুড়ি হচ্ছে উর্দু। কিন্তু তারা কি করলো? তারা আরবি হরফ নিয়ে আসলো লেখার জন্য। অর্থাৎ তারা কিন্তু আরবের যে সাম্রাজ্যবাদ সেটা পাকিস্তান পর্যন্ত সে থাবা দিতে পারছে, এবং বাংলাদেশে থাবা দেওয়ার চেষ্টা করছে। রাষ্ট্রভাষা বাংলা চাওয়ার আগে বাংলাকে অনেক কিছু করতে চাওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে আমরা নাকি আরবি হরফে বাংলা লিখব, এবং এটা কিছু বাংলা সাহিত্যিক করার চেষ্টা করছিলেন। আমার যতদূর মনে পড়ে, এখানেও আমি আবার স্মৃতির আশ্রয় নিচ্ছি, ফররুক আহমেদ নামের সেই লোকটা যে একজন কবি হিসাবে আমাদের কাছে পরিচিত, তিনি এই কাজ করার পক্ষে মত দিয়েছিলেন বলে আমার যতদূর মনে পড়ে। কোথায় পড়ছিলাম, কবে পড়ছিলাম আমার মনে নেই, সো আপনারা চেক করে জানায়েন আমাকে। সো ব্যাপারটা হচ্ছে যে এই যে আরবি ভাষা, আরবি কালচার, আরবি দাড়ি, টুপি, জব্বা, বোরখা, এগুলা পরানোর চেষ্টা, এগুলা আরোপ করার চেষ্টা, এটার থেকে ভয়ঙ্কর সাম্রাজ্যবাদ আপনি দেখছেন? আমেরিকানরা কিন্তু এসে আপনাকে বলে না যে ব্রো তুমি কিন্তু আমাদের টি-শার্ট পরতে পারো, না পরলে কিন্তু পাছার চামড়া তুলে ফেলবো।
কোনো আমেরিকান কখনো বলছে? কোনো ইংরেজ এসে আপনাকে বলছে? দেখছেন যে কোনো ইতিহাসের মধ্যে যেখানে বলছে যে এই তুমি হচ্ছে প্যান্ট পরো নাই, জামা পরো নাই দেখে তোমাদেরকে আমরা পিড়ায় চামড়া তুলে ফেলবো, এগুলো করাই যাবে না, এরকমটাকে কখনো দেখছেন? অথবা কখনো দেখছেন যে আমেরিকানরা এসে বলছে যে তুমি কেন বোরখা পরলা বা তুমি কেন জব্বা পড়লা, তোমার তো খবর আছে? এই জিনিসটা যতদিন পর্যন্ত না মুসলমানরা নিজেদের খাসলতের কারণে বোরখাকে একটা খারাপ জিনিসে পরিণত করছে, জব্বাকে একটা খারাপ জিনিসে পরিণত করছে, তার আগ পর্যন্ত ইউরোপিয়ানরা বাঁকা চোখে তাকায়ও নাই এই জামা কাপড় হাবিজাবির দিকে। তারা তাদের সংস্কৃতি হয়তো পুশ করতেছে, কিন্তু তাদের সংস্কৃতি পুশ করার ধরনটা কিন্তু আসলে গায়ের জোরে, তালোয়ার জোরে, ধর্মের জোরে না। কেউ এসে বলে না যে তোমরা সব খ্রিস্টান হয়ে যাও এবং খ্রিস্টান হওয়ার পর থেকে তোমরা শার্ট প্যান্ট পরবা। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে কি যে আপনি কালচারকে পুশ করার চেষ্টা করবেন অথবা না চাইলেও হয়ে যাবে যদি আপনার ওখানে কালচারালি আপনি ডমিনেন্ট থাকেন। অর্থাৎ হচ্ছে আমি বাঙালি, আমি যদি এখন মনে করেন যে আমার সব কিছুই বাংলায় হয়, আমার বাংলাদেশের টেলিভিশনে সব কিছু বাংলাতে বলে, রেডিওতে সব কিছু বাংলাতে বলে, আমাদের পড়াশোনার মাধ্যম সব জায়গাতে বাংলা, আমার আশেপাশে যদি একটা চাকমা গ্রাম থাকে তাহলে দেখা যাবে কি যে আমি হয়তো তাকে যে বলতেছি না তোরা সব বাংলা বল, কিন্তু চাকমারা বাধ্য হয়ে বাংলা শিখে ফেলতেছে। তার মানে কি দাঁড়াচ্ছে, বাংলা সাম্রাজ্যবাদ মানে বাঙালি সাম্রাজ্যবাদ বিস্তার করে চাকমাকে দখল করে ফেলতেছে। এখন যদি চাকমা ওই ভদ্রলোক মনে করে যে এই বাঙালির বাচ্চারা তো আমাদেরকে জোর করে বাংলা শেখাচ্ছে, তারপর আমাদেরকে মারার জন্য বন্দুক টন্দুক নিয়ে হাজির হয়ে যায়, তাহলে কিন্তু আমার জন্য একটা প্রবলেম। কারণ আমি তো আসলে জোর করে ওকে বাংলা শেখাতে চাই নাই, আমি বাংলা বলতেছিলাম, আমি বাংলাতে ছিলাম, হয়তো আমি তার দিকে আলাদা করে নজর দিই নাই, যেটা আমাদের দোষ। অফকোর্স আমাদের ওদের দিকেও নজর দেওয়া উচিত ছিল, কিন্তু সেই জন্য যদি চাকমারা বলে কি বন্দুক দিয়ে সব বাঙালি মেরে ফেলবো, তাহলে আমার বাঙালি হিসাবে কিন্তু খারাপ লাগবে যে ভাই আমি করছিটা কি। আমি কিন্তু তোমাকে বলি না যে তুমি জোর করে বাংলা শিখো। 52 সালে বাংলার জন্য মানুষ গুলি খেয়ে মরে গেছে, তাই তুমি চাকমা নিজেদের ভাষা বলতে পারবা না, তোমাকে বাংলা বলতে হবে, এ কিন্তু আমি বলি নাই, যেটা আমেরিকাও বলে নাই। রাদার আমি এই ধরনের যে ইয়েগুলো দেখি যে ইসলাম বা ইরান বা ফিলিস্তিন, এরা তো আসলে ইসলামিক সেই খেলাফতের সাম্রাজ্যবাদের পক্ষের লোক। হামাসের ম্যানিফেস্টোতে লেখা আছে তারা খিলাফত কায়েম করতে চায়। দ্যাট মিনস যদি কালকে তুরস্ক অথবা অন্য কেউ যদি খেলাফত আবার বুলন্দ করতে পারে, হামাস কিন্তু সুরসুর করে যে পুরা ফিলিস্তিনি বলবে কি আমরা কিন্তু মুসলিম উম্মার অংশ। অর্থাৎ তারা ওই সাম্রাজ্যবাদী, ওরা কিন্তু সাম্রাজ্যবাদী। ইসরায়েলকে আপনি যদি সাম্রাজ্যবাদীর দোসর বলেন বা আমেরিকাকে যদি সাম্রাজ্যবাদী বলেন, তুরস্ক তো ডেফিনেটলি সাম্রাজ্যবাদী, তারা হচ্ছে খেলাফতের সাম্রাজ্যবাদী। ফিলিস্তিন সাম্রাজ্যবাদী, ইরান সাম্রাজ্যবাদী, তারা সবাই সাম্রাজ্যবাদী। অ্যাট দ্য আদার হ্যান্ড রাশিয়া, চীন বা যারা বামপন্থার দিকে গেছে তারা কি সাম্রাজ্যবাদী না? চীনের কি ইচ্ছা নাই যে তার হচ্ছে নিয়ন্ত্রণ পৃথিবীতে প্রতিষ্ঠা করার? চীনের কি ইচ্ছা নাই যে চীন এখন যেহেতু কনফাইন্ড, তারা কিন্তু ভাষা হাবিজাবি কিছু দিচ্ছে না, কিন্তু আপনি যদি ফায়ারফ্লাই নামের ওই সিরিজটা দেখেন, যেটা আমার খুব পছন্দের একটা সিরিজ, ফায়ারফ্লাইয়ের মধ্যে দেখানো হয়েছে যে ভবিষ্যৎ পৃথিবীতে সবাই মানে চাইনিজদের ভাষা জানে, মান্দারিন জানে সবাই। কেন জানে? কারণ চায়না টেক ওভার করছে ওয়ার্ল্ড পাওয়ার ওই সময় গিয়ে। ওটা হচ্ছে ইমপ্লিকেশন আর কি, সরাসরি দেখানো হয় না যে করছে। এখানে সব ইংরেজিতে কথা বলে আর চায়নাতে কথা বলে, মানে মান্দারিনে কথা বলে। তার মানে দাঁড়াচ্ছে কি, যদি চায়না যদি টেক ওভার করতে পারে অফিসিয়ালি, তাহলে সবাই চায়না ভাষা শেখা শুরু করবে, চায়না কালচার চলে আসবে মানুষের মধ্যে। সেটা কি সাম্রাজ্যবাদ না? রাশিয়া বা গ্রেটার রাশিয়া যখন চেষ্টা করতেছিল তাদের মতাদর্শ পুশ করতে, বা এখনও যে চায় তাদের মতাদর্শ পুশ করতে, এটা কি সাম্রাজ্যবাদ না? এবং আপনি খেয়াল করে দেখবেন যে চায়নাতে গিয়া তো প্রতিদিন আমেরিকা বোমা মারে না, বা আমেরিকা তো রাশিয়াতে গিয়ে প্রতিদিন বোমা মারে না, অথচ রাশিয়ার সাথে তাদের শত্রুতা অনেক দীর্ঘকালীন, তাই না? কেন মিডল ইস্টে যাবা বারবার বোমা মারতে হয়? মানে মিডল ইস্টের সাথে শত্রুতা কি? সাম্রাজ্যবাদী তো সবাই, আমি স্বীকার করে নিচ্ছি, আমেরিকা সাম্রাজ্যবাদী, চায়না সাম্রাজ্যবাদী, রাশিয়াও সাম্রাজ্যবাদী, এ পুরো মিডল ইস্টও সাম্রাজ্যবাদী, সবাই সাম্রাজ্যবাদী মাদারচোদ, তাই না? মানে এমন তো না যে আমেরিকা সাম্রাজ্যবাদী আর আপনি কথাকার কমিউনিজম মানে দুই পাতা পইরা আসছেন, ভাবতেছেন যে আপনার মতাদর্শের লোকজন, আপনার নেতারা সাম্রাজ্যবাদী না। নিজেরা কি বোকাচোদা ভাবেন নাকি? নিজেকে কি ভাবেন যে আপনি যে ধরনের লেখা পড়তেছেন, যে ধরনের শিক্ষার কথা বলতেছেন, ওইটা কি বাস্তবে হয়? বাস্তবে তো হয় না। বাস্তবে তো আপনার কমিউনিস্টরাও সাম্রাজ্যবাদী, চায়না, রাশিয়া সবাই সাম্রাজ্যবাদী। তাহলে আমার পয়েন্ট হচ্ছে যে ঘটনা যদি এরকমই হয়, তাহলে কেন রাশিয়াকে চায়নাকে বোমা মারে না আমেরিকা প্রতিদিন? ওরা কি এত দূরে? ওদেরকে বোমা মারা কি যায় না? যায়। ওরা বোমা মারলে কি আপনার চায়না কি ঠেকাতে পারবে আমেরিকাকে? এখনও পারবে না। কিন্তু কেন মিডল ইস্টে মারতে হচ্ছে বোমা? কারণ এইটা কিন্তু সাম্রাজ্যবাদী তো বিভিন্ন রকমের লোকজন আছে, কিন্তু আপনার খাসলতটা কি? রাশিয়ান সাম্রাজ্যবাদীরা কিন্তু দেখবেন না যে মেয়েদেরকে নিয়ে পোংটামি করতেছে, সমকামীদেরকে নিয়ে পোংটামি করতেছে। চাইনিজরা কিন্তু দেখবেন না যে এই ধরনের জেন্ডার রিলেটেড ঝামেলা করতেছে। মানে একদম বেসিক হিউম্যান ডিসেন্সি ওদের মধ্যে যে নাই, এমনটা কিন্তু না। এই একমাত্র সমস্যা কাদের মধ্যে আছে? মুসলমানদের মধ্যে। মুসলমানরা এমন একটা বারবারিক একটা কালচার
চালু করে রাখছে, এবং সেটা নিয়ে কথা বলতে গেলে আমি একটু আগে আমাকে একজন কমেন্টে বলছে যে আচ্ছা, আমেরিকা তো অনেক অনেক খুন করছে, অনেক অনেক আকাম কুকাম করছে, তাহলে কেন হচ্ছে ইসলামের দিকে কেন দোষ চাপানো হচ্ছে, ইসলামকে জঙ্গি হিসাবে দেখাইছে আমেরিকা? না ভাই, ইসলামকে কেউ জঙ্গি হিসাবে দেখায় নাই। ইসলামকে জঙ্গি হিসাবে দেখাইছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার হাদিসের মধ্যে, তার কুরআনের মধ্যে উনি বলছেন এরকম খাসলত চালু রাখবা, মেয়েদেরকে এরকমভাবে দেখবা, দাস রাখবা, ধর্ষণ করবা, এটা ঠিক আছে, মেয়েদেরকে মন চাইলে তুলনায় লাগাই দিবা, ঠিক আছে, যুদ্ধ করে মেয়ে পাইলে চুদে দিবা, ঠিক আছে। এই ধরনের জিনিসপাতি আমেরিকা বলে নাই ওদেরকে করতে, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। এই কারণে বারবার মিডল ইস্টের লোকজন একটা গ্যাঞ্জাম করে, যেখানে বোমা মারাটা একটা সমাধান হিসেবে আবির্ভূত হয়। রাশিয়া চায়না কিন্তু করে না এই জিনিস, বা অন্যান্য যারা সাম্রাজ্যবাদী, যে ভারতও তো একটা সাম্রাজ্যবাদী, ভারতও তো একটা উগ্র হিন্দু সাম্রাজ্যবাদী একটা নতুন কিছু ফ্যাকশন আছে, একটা উগ্র হিন্দু বাদ, একটা আছে ভারতীয় জাতীয়তাবাদ, অনেক কিছু আছে। কিন্তু দুনিয়ার সবাই মিডল ইস্টে যায় বোমাটা মারে কেন? কারণ মিডল ইস্টের লোকজন বোমা মারার জন্য লাফায়, তাকে আপনি বোমা বাজকে তো বোমা দিয়ে ঠেকাইতে হবে আপনার। এখন এই কথাটা বলতে গেলে দেখলাম কি যে উনি যিনি বললেন যে দেখো সবকিছু আমেরিকার ষড়যন্ত্র, না ভাই, সবকিছু ইসলামের ছিল। ইসলামেরই খাসলত হচ্ছে আপনি মেয়েদেরকে শিটের মতন ট্রিট করবেন, আপনি সমকামীদের দেখতে পাবেন না, নাস্তিকদের মেরে ফেলবেন, এক্স মুসলিমদেরকে ধরে ধরে জিজিয়া কর আদায় করবেন, এটসেট্রা। এই ধরনের এই সাম্রাজ্যবাদকে তো ধ্বংস করতে চাবে। এই জন্য দেখবেন চায়না চুপ করে বসে আছে। চায়না নিজেও পালেটে চুতে দিচ্ছে উইগুরে। কেন চুতে দিচ্ছে? কারণ এই সাম্রাজ্যবাদ ভয়ঙ্কর ডিফারেন্ট লেভেলের সাম্রাজ্যবাদ, ইসলামের সাম্রাজ্যবাদ, সেটার বিরুদ্ধে কমিউনিস্টরা কথা বলতে চান না। এবং ইসলামের মাথায় বোমা মারলে কমিউনিস্টদের দিলের মধ্যে চলে। ওরা বলে কি যে না, আমরা শান্তি চাই। যতদিন পর্যন্ত আমেরিকাকে বিপদে ফেলতে পারবেন, আপনি শান্তি চান না। যেই না আমেরিকাটা বোমা মারবে অমনি আপনি শান্তি চান, আপনারা যুদ্ধ চান না। এইসব ফাতরামি আপনারা করেন না প্লিজ, বামপন্থীরা। এবং আরেকটা জিনিস আমি একটু এখানে অ্যাড করতে চেয়েছিলাম, যেটা আমার আলোচনার শেষ প্রান্তে আমি চলে আসছি, যে এটা অ্যাড করে আমি এখান থেকে ভেগে যাব। যখন আমেরিকা বা অন্যান্য সাম্রাজ্যবাদীদের কথা আমরা বলি, তখন একটা কমন কথা কি বলে, আমেরিকা তো অনেক খারাপ কাজ করছে, ওই সময় মানুষ মারছে, সেই সময় এটা করছে, আর আদিবাসীদেরকে মেরে ফেলছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, ভোট দেয় নাই, কালোদেরকে দাস বেড়া রাখছে, এটসেট্রা এটসেট্রা। এখন আমার কথা হচ্ছে যে সাম্রাজ্যবাদী সবগুলা শক্তির দিকে তাকায় দেখেন। বর্তমান বিশ্বের একটা সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে আমেরিকা, তারপরে চায়না, তারপরে রাশিয়া, তারপরে মুসলিম বিশ্ব। এই চারটার দিকে আমরা তাকায় দেখি। চায়না কি করে? চায়না পুরা এন্টার পপুলেশনকে কাইন্ড অফ স্লেভ বানায় ফেলে, বাট অ্যাট দ্য সেম টাইম ধরে নিলাম যে ঠিক আছে, এটা ঠিক স্লেভারি পর্যায়ে না, একটু ডিফারেন্ট, একটু উন্নত। ওকে, যেটা আরব বিশ্ব, যেটাতে খেলাফত হইতে পারে, যেটা মধ্যপ্রাচ্যে এখনও দাসপ্রথা চালু আছে, এখনও দাস বেচা কেনা হয়। সো আমেরিকার থেকে মধ্যপ্রাচ্য ভালো হয়ে গেছে সাম্রাজ্য, ওদের সাম্রাজ্যবাদ যে ভালো কোথাও গেছে মানবতার জন্য, তা কিন্তু না। মধ্যপ্রাচ্য মেয়েদেরকে সমান অধিকার দেয় না। মধ্যপ্রাচ্য মনে করে মেয়েদের পাওয়ার কথা মানে অর্ধেক ছেলের, তারপরে 100টা জিনিস, তাদের মুখ ঢেকে রাখতে হবে, তারা মাহারাম ছাড়া বেরোতে পারবে না, তারা নেতা হইতে পারবে না, দেশের প্রধানমন্ত্রী, এটসেট্রা এটসেট্রা। মেয়েদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রাখছে ওরা। আমেরিকা মেয়েদেরকে ভোট দিতে দেয় না অনেকদিন পর্যন্ত, দ্যাটস অলসো ট্রু। কিন্তু আমেরিকা কিন্তু বর্তমান গত 70 বছরের আমেরিকা, তারা মেয়েদেরকে স্বীকৃতি দেয়, তারা সমকামীদেরকে স্বীকৃতি দেয়, তারা অন্য ধর্মের মানুষকে স্বীকৃতি দেয়, তারা হচ্ছে কোনো ধরনের সবসময় তারা এই কথাগুলো বলে যে আমরা এখন মানুষকে সমান জায়গা দিব, সমান ইয়ে করবো। গত 70 বছর ধরে আমেরিকাকে এই কথাগুলো বলে নাই। যখন আমি বলছি যে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো সাম্রাজ্যবাদ, তখন ওনার গায়ে লাগছে, বললেন কি তোমার মতন বাদামি চামড়ার লোককে আমেরিকা হচ্ছে থাকতে দেয়, কাজ করতে দেয়, যেন তুমি এটা বলতেছো না। আমি আমেরিকা যখন আমাকে থাকতে দিত না, কাজ করতে দিত না, তখন আমি এই কথা বলছি। কারণ বর্তমানে আর কোন সাম্রাজ্যবাদ সবাইকে এতটুকু সাম্য দেখাইতে পারছে, এতটুকু সাম্যের জায়গাতে আনতে পারছে? আপনার ইসলামিক সাম্রাজ্যবাদ তো সেই 1400 বছর আগে পইরা আছে, সেখানে মানুষের মর্যাদা নাই, মুক্তি নাই। চায়নার যে সাম্রাজ্যবাদ, সেখানে তো মানুষের খুব বেশি ফ্রি উইলের জায়গা নাই। চায়নার বাচ্চারা গেম খেলতে গেলে 1 ঘন্টা পর নাকি আইপি অ্যাড্রেস ব্লক করে দেয়, একটু আগে দেখলাম মাসুম ভাইয়ের পোস্টে। তো আপনি বলবেন যে হ্যাঁ, এটা তো ভালো, বাচ্চাদের গ্রোথের জন্য ভালো। আই ডোন্ট কেয়ার। আপনি তো মানুষকে স্বাধীনতা দিচ্ছেন না, আপনার তো ওই যে কন্ট্রোল করব, মানুষকে একদম মাইক্রোস্কোপের নিচে নিয়ে কন্ট্রোল করব, এই কথা তো চায়না বলতেছে। রাশিয়া কি করে? রাশিয়া তো একই রকম কন্ট্রোল করে, মানুষকে মাইক্রোস্কোপের নিচে নিয়ে কন্ট্রোল করে। আর আমেরিকা কি করে? কয়েকদিন আগে আমেরিকায় প্যালেস্টাইনের পক্ষে কথাবার্তা বলতে গেল, এবং ওই প্যালেস্টাইনের পক্ষের ওই সভার মধ্যে জঙ্গিবাদী এলিমেন্ট ছিল, এজন্য ওকে গ্রেফতার করছে। কিন্তু গ্রেফতারটা ডিউ প্রসেস মেনে করে নাই। তাই আজকের খবর কিন্তু বাই দা ওয়ে, ওই ছেলেকে ছেড়ে দিয়েছে যে আমেরিকার বিরুদ্ধে চিল্লাচ্ছিল গলা ফাটায়, তাকে আমেরিকার সাম্রাজ্যবাদের সিস্টেম তাকে পর্যন্ত ছেড়ে দিছে। কন্ট্রোল করার চেষ্টা করে না তা না, ট্রাম্প চেষ্টা করে কন্ট্রোল করতে, কিন্তু তারপরেও আমেরিকা এমনই একটা ভালো সাম্রাজ্যবাদ
কন্ট্রোল করার চেষ্টা করলেও আপনি ওইখানকার মানুষের কন্ট্রোল করতে পারবেন না, কারণ তাদের কনস্টিটিউশন অ্যান্ড সিস্টেম অতটা শক্তিশালীভাবে বিল্ড করা হয়েছে। তাহলে আমি কেন বলবো না যে আমেরিকা ভালো সাম্রাজ্যবাদ? বাকি সাম্রাজ্যবাদগুলো তো মানুষকে এতটুকু স্বাধীনতা দেয় না। আমেরিকা একমাত্র সাম্রাজ্যবাদ যে ইন্ডিভিজুয়ালিজমের কথা বলে, অর্থাৎ একজন স্বাধীন মানুষ, একজন ব্যক্তি মানুষকে আপনি ব্যক্তি স্বাধীনতা সর্বোচ্চ উপভোগ করতে দিবেন, ব্যক্তি স্বাধীনতা কোনো লিমিট হয় না, এই কথাগুলো আমেরিকা বলে। আর তো কেউ বলেন না আপনি। রাশিয়াতে তো ব্যক্তি স্বাধীনতা অনুযায়ী বেশি কিছু করা যাবে না, আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে বাংলাদেশের মতন। চায়নাতে আরও অনেক কিছু করা যাবে না, পুলিশ ধরে নিয়ে যাবে আমাকে। আর আরবে বা ইসলামের মধ্যে তো কোনো অধিকারই নাই, বা শুধুমাত্র মুসলমান পুরুষ এবং যারা উচ্চ বংশীয় পুরুষ তারা বাদ দিয়ে কারো কোনো অধিকার নাই। তাহলে আপনি আমাকে বলেন আমেরিকান সাম্রাজ্যবাদ কেন সবচেয়ে ভালো সাম্রাজ্যবাদ হবে না? এবং বামপন্থী ভাইদের কাছে আমি আবারও প্রশ্ন রেখে যেতে চাই যে আচ্ছা বলেন তো, আপনার পছন্দের যেই সব মতবাদ আছে এরা সাম্রাজ্যবাদী না, সাম্রাজ্যবাদী শুধু আমেরিকা, তারা ছড়াইতে চায় না, তাহলে আমেরিকাকে গালি দেন কেন? আপনাদের কথা আমি যতটুকু বুঝতে পারছি, বামপন্থী লোকজনের কথা কি, তাদের যেটা ভালো লাগে, তাদের ভালো লাগার সাম্রাজ্যবাদকে তারা রাখতে দিবে, ওটাকে সাম্রাজ্যবাদ বলবে না। ওরা কি বলে জানেন ওটাকে ওরা বলে সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি। কিসের সাম্রাজ্যবাদ বিরোধী শক্তি? আপনারা নিজেরা তো সাম্রাজ্যবাদী। সাম্রাজ্যবাদী লোকজন নিজেদেরকে বলে আমরা সাম্রাজ্য বিরোধী, এবং তারপরে আমেরিকার পেছনে লেগে থাকে। এইটা খুবই আনফেয়ার। আমি ইতিহাস যতটুকু পড়েছি, যখন আমেরিকার বাইরে আমি আমার প্রায় পুরোটা জীবন কাটাইছি, এবং পুরোটা সব কিছু মিলাই নিরপেক্ষ অবস্থায় আমেরিকার থেকে ভালো সাম্রাজ্যবাদ নাই। এবং বর্তমানে চায়না, রাশিয়া এবং ইসলাম তিনটাই জঘন্য সাম্রাজ্যবাদ। রাশিয়া হয়তো আমেরিকার কাছাকাছি কোথাও আছে, তারপরও খুব একটা ভালো অবস্থান নাই। পারলে আপনি এটাকে আমাকে ডিবাঙ্ক করেন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়। আবারও দেখা হবে সামনের কোনো ভিডিওতে।